স্বাগতম, নমস্কার। আজকে খুব একটা অদ্ভুত অদ্ভুত বলবো নাকি আপনাদের অত্যন্ত পরিচিত একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই হয়তো জানেন, এমন নয় যে আমি এখান থেকে বলবো তবে আপনারা জানতে পারবেন, এমন দাবি আমি মোটেই করছি না। কারণ এখন গুগল সার্চ করলেই আপনারা কিন্তু যে কোনো বিষয় জানতে পারবেন। তো সেইখান থেকে আমি সরাসরি যেই ব্যাপারটা বলতে চাই যে চেনা চিত্র অজানা গল্প, আমাদের অজানা গল্পের মধ্যে এটা না পড়লেও কিছু ইন্টারেস্টিং ব্যাপার তো রয়েছেই, ডেফিনিট করেই রয়েছে। তা হচ্ছে রেলগাড়ি, দ্য ট্রেন। আপনারা রেলগাড়ি চড়েননি এমন বোধহয় একজনও নেই যারা দেখছেন এই মুহূর্তে। প্রত্যেকে চড়েছেন, একাধিকবার চড়েছেন, এবং ওই ঠিক আছে ক্যাজুয়াল কিছু না চড়ুন, শহর কলকাতা তো মেট্রোতে চড়েইছেন। এই ট্রেনের শুরুয়াতটা যতটুকু ইতিহাসের পাতা থেকে জানতে পারি যে 1853 সাল। সে ট্রেন মানে যা দেখেছি, মানে জঘন্যতম। আজকের দিনে সেটা নিয়ে আলোচনা করতে যাওয়াটা একটা, যাই হোক, একটা কোনো কিছু শুরুটা তো ওইভাবেই হয়। সে একেবারে মানে লক্কর ঝক্কর মার্কা কিছু কামড়া, সে কামড়াগুলো বসার উপযুক্ততাও নেই। সামনে একটা ঢাউস ইঞ্জিন, সে ইঞ্জিনটা কোনো রকমে টানতে টানতে ট্রেনটাকে নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ির থেকে একটু স্পিড বেশি, কারণ তখন তো ওই গরু ঘোড়া নিয়ে লোকে চলতো ফিরতো। ট্রেন কিন্তু ডেভেলপ করেছে। এবং আপনাদেরকে বলি, রেলওয়ে বলে যে ব্যাপারটা রয়েছে, রেলওয়ে সেটা কিন্তু একটা স্টেট। আপনারা দেখবেন রঞ্জি ট্রফি বলুন বা আগে সন্তোষ ট্রফি ছিল, সেখানে কিন্তু এই যে স্টেটের খেলা হয়, বাংলা বনাম বিহার, বাংলা বনাম মহারাষ্ট্র ইত্যাদি ইত্যাদি, তখন রেলওয়ে, এখনো বোধহয় রেলওয়ের টিম রয়েছে, রেলওয়েটা একটা স্টেট হিসাবে ধরা হয়। মানে এটা একটা আলাদা, ভারতবর্ষের মধ্যে থাকা একটা আলাদা জায়গা। এবং সবচাইতে বেশি কর্মী রেলওয়েতেই আজও কাজ করেন। প্রাইভেটাইজ হয়নি এখনো, কিন্তু হতে কতক্ষণ, অনেক কিছুই তার মধ্যে প্রাইভেটাইজ হয়ে গেছে। যাই হোক, সেটা বাদ দিন, মূল কথাতে আসি। তো সেই ঝিকঝিক ঝিকঝিক করতে করতে যাওয়ার ট্রেন, মানে যাদের বাড়ির পাশ দিয়ে যাবে তাদের বাড়ির সামনে, অন্তত শীতকালে এরকম যদি ঠান্ডা থাকে, তাহলে বোধহয় প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট সে গন্ধটাই থাকতো, এত উৎকট ধোয়া এবং ইত্যাদি ইত্যাদি। কিভাবে চলতো ট্রেন? চলতো মানে তার ইঞ্জিন সামনে বয়লারের মতন থাকতো, সেখানে সমানে কয়লা দিতে হবে, এবং কয়লার যে উত্তাপ বলুন, বাষ্প বলুন, সব মিলিয়ে একটা ইলেকট্রিসিটির মতন তৈরি করে, একটা পাওয়ার তৈরি করে, ইলেকট্রিসিটি না বলে পাওয়ার বলা যায়, সেই পাওয়ারে ধাক্কা দিতে দিতে ইঞ্জিনটাকে টানতো এবং ইঞ্জিন বগিগুলোকে নিয়ে যেত। খুব বেশি বগি তখন থাকতো না, 2-3টে ম্যাক্সিমাম। তো এটা ডেভেলপ করেছে ব্রিটিশরা। কিছু ভালো কাজ তো করে গেছে এদেশে, সেগুলো তো অনস্বীকার্য। তার মধ্যে এই রেলওয়ের আধুনিকীকরণটা কিন্তু ব্রিটিশরাই ধীরে ধীরে করেছে। তারপরে পরবর্তী অধ্যায় জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হন, তার অনেকটাই ভুল চাল পাল্টে করেছেন। তো সেই ট্রেনে একটা মজার ব্যাপার ছিল যে ট্রেন ব্রিটিশরা যেখানেই চালিয়েছে, মানে তাদের কলোনি যেখানে যেখানে ছিল, ভারতবর্ষ একটা কলোনি ছিল। কলোনি মানে হচ্ছে কি, তাদের কলোনিয়াল, তাদের সমস্ত কিছু মস্তানি থাকবে যে দেশে, তাদের কর্তৃত্ব, মানে কুইন ভিক্টোরিয়ার আন্ডারে ব্রিটিশ জ্যাক উড়বে, এই দেশটা আমাদের দখল। তো সেরকমই কলোনিয়াল তো ছিল দক্ষিণ আফ্রিকা। এই দুটো জায়গাতেই অলমোস্ট একই সময়ে ট্রেন কিন্তু চালু হয়। আচ্ছা, ট্রেন চালু হয়ে যাওয়ার পর সাদা চামড়া সাহেবরা ভাবলো যে নেটিভদের সঙ্গে, অর্থাৎ কালো চামড়ার সঙ্গে কেন আমরা একসাথে ঘুরবো। ফলে তারা ক্লাসিফিকেশন করে দিল ধীরে ধীরে। এই 50 বছরের মধ্যে এগুলোই হয়েছে। কিভাবে ক্লাসিফিকেশন হলো? ফার্স্ট ক্লাস, তারপরে হচ্ছে ইন্টার ক্লাস, এটা আপনারা কেউ দেখেননি, আমিই দেখিনি, তো আপনারা দেখবেন। তারপরে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এই ছিল ট্রেন। আর তার সঙ্গে মালগাড়ি পরে ধীরে ধীরে চালু হলো। মালগাড়ি তো আপনারা দেখেছেন ঝাকঝাক ঝাকঝাক করতে করতে যাচ্ছে, সমস্ত ভেতরে মালপত্র এক প্রান্ত থেকে এক প্রান্ত নিয়ে যাওয়ার এখনো পর্যন্ত সেরা উপায়। মানে ইন্টার কান্ট্রি বলুন, ইন্ট্রা কান্ট্রি বলুন, যেভাবেই ভাবুন না কেন, কারণ বাংলাদেশেও তো যায়। তো সেই ট্রেন ধীরে ধীরে যখন ডেভেলপ করলো, তখন গতিবিধির জায়গা থেকে ফার্স্ট ক্লাস বলতে যেটা থাকতো, সেগুলো ছোট্ট ছোট্ট কূপ। মানে এমন হতো, আপনি দরজা খুলে আপনার একটা ঘরে ঢুকে গেলেন, আবার দরজা বন্ধ করে দিলেন, এরকম কূপও ছিল, মানে আর কেউ ঢুকতে পারবে না। আবার অনেকগুলো ছিল ছোট 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 কূপ। তো সেইভাবে
সেই কূপের মধ্যে সাহেবরা যেতেন, সেখানে একেবারে কোনো নেটিভদের ওঠারই কোনো অধিকার ছিল না। ইন্টার ক্লাসে আপার ক্লাসের ভারতীয়রা চলতেন, অ্যাংলো ইন্ডিয়ান বলুন, বড়লোক ইত্যাদি ইত্যাদি। তবে হ্যাঁ, ট্রেনে কিন্তু রাজা রাজারা ফার্স্ট ক্লাসে চলতেন, সেই সম্মানটা ব্রিটিশরা অন্তত দিয়েছিল তাদের, মানে অমুক বড়দার মহারাজা হ্যানা তেন। তারপরে সেকেন্ড ক্লাস, ইন্টার ক্লাস তো বললাম, ইন্টার ক্লাসে বড় লোকরাই যাতায়াত করতো, ভাড়াটা একটু বেশি ছিল। সেকেন্ড ক্লাসের ব্যাপারটা হচ্ছে যে তলায় একটা বাঙ্ক, বাঙ্ক মানে যেখানে শুয়ে যায় আর কি, বাঙ্ক, আর ওপরে একটা বাঙ্ক, এই 2 টায়ার, এবং গদি, একটু হালকা গদি। ফার্স্ট ক্লাস যেমন মানে মোটা গদির উপর চড়ে যাওয়া যেত, বা ইন্টার ক্লাসেও বেশ খানিকটা তাই। সেকেন্ড ক্লাসে ওই একটা গদি থাকতো, এইটুকুই ফারাক। আর থার্ড ক্লাস হচ্ছে জেনারেল। এখন আপনারা যে 2 টায়ার 3 টায়ার দেখেন, পুরো একদম কাঠের বেঞ্চি, তখন হোল্ডল নিয়ে, মানে কম্বল বিছানা নিয়ে কিন্তু তখন মানুষ ট্রাভেল করতেন, সেটাই মানে এক উৎকট, মানে সেই পুলিরা এরকম বেন্ড হয়ে গেছে, সেইভাবে সব ব্যাপার স্যাপার ছিল। তো এই করে করে ট্রেন ডেভেলপ করতে 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 তো ভারত স্বাধীন হওয়ার পর পণ্ডিতজি, নেহরুজি, তিনি বললেন যে ট্রেন হচ্ছে কি সব থেকে গরিবদের জায়গা, এর ভাড়া থাকবে সবচেয়ে কম, ফার্স্ট ক্লাসের ভাড়া আলাদা, কিন্তু তিনি সেটাকে কমিয়ে দিলেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এবং ইন্টার ক্লাসটাকে তুলে দেওয়া। তারপরে দিন এগিয়েছে, ধীরে 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 ওই যে প্রথম বলেছিলাম যে ইঞ্জিন, যেটাকে বলা হতো স্টিম ইঞ্জিন, মানে কয়লার ইঞ্জিন আর কি, সেই স্টিম ইঞ্জিনটার সঙ্গে যুক্ত হলো ক্যানাডিয়ান ইঞ্জিন। মানে স্টিম ইঞ্জিনটা এরকম থ্যাবরানো, আর ক্যানাডিয়ান ইঞ্জিন এরকম গোল মতন, সামনে বাটির মতন গোল, এবং ক্যানাডিয়ান ইঞ্জিনের স্পিডটা একটু বাড়ল। তারপরে আবার ধীরে ধীরে এগোতে 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 চলে আসলো ইলেকট্রিক ইঞ্জিন। তখন কলকাতা থেকে দিল্লি একটা মাত্র ট্রেনে ইলেকট্রিক ইঞ্জিন ছিল, তখনও রাজধানী ফাজধানী শুরু হয়নি, মানে তাও সেটা বোধহয় খুব বেশি দূর না, সেটা ইউপির কোনো একটা জায়গায়, সম্ভবত মুঘলসরাই অব্দি এই ইলেকট্রিক ইঞ্জিন যেত, তারপরে আবার স্টিম ইঞ্জিন লাগানো হতো। সেটা হচ্ছে দিল্লি কালকা মেল, মানে হাওড়া দিল্লি কালকা মেল, 1 আপ 2 ডাউন, এখন আমার মনে আছে, বাড়লো। তখন কিন্তু মানে দিল্লি যেতে গেলে 3 রাত লাগতো, এক কালকা মেলে আপনি আজকে রাত্রিবেলা উঠবেন, পরের দিন রাত্রিবেলা নামবেন, আবার সেটা ওখান থেকে ছাড়বে পরের দিন সকালবেলা, আপনি এসে নামবেন পরের দিন সকালবেলা, মানে এক নাইট, বাকি সমস্ত ডবল নাইট। মানে আপনি বম্বে যেতে গেলে 2 রাত লাগবেই লাগবে, মানে বম্বে কেন, আহমেদাবাদের এক অভিজ্ঞতা আমার আছে, যে আজকে রাত্রিবেলা সন্ধেবেলা ট্রেনে উঠলাম, পরের দিন সারাদিন ট্রেনে, তারপরের দিন সারাদিন ট্রেনে থেকে সন্ধেবেলা নামছি, অলমোস্ট 48 ঘন্টা লাগে। তো এখন তো ট্রেন ডেভেলপ করে গেছে, রাজধানী এক্সপ্রেস হয়েছে, আরও অনেকগুলো নতুন নতুন ট্রেন ইত্যাদি ইত্যাদি চালু হয়েছে। ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসটা উঠে গেছে, শোয়ার বা বসার জায়গাটাগুলো চেঞ্জ হয়ে গেছে, তারপরে বাঙ্ক তৈরি হয়েছে নানান স্টাইলে, এয়ার কন্ডিশন চালু হয়েছে, এবং সবচাইতে বড় কথাটা হচ্ছে যে এখন মেট্রো ট্রেন চলছে সিটির মধ্যে দিয়ে। আগে বম্বেতে যেটা ছিল যে সিটির মধ্যে দিয়ে কিন্তু লোকাল ট্রেন চলতো, আমাদের এখানে লোকাল ট্রেনে চলে, আজকেও তার ভাড়া 4 টাকা 5 টাকার বেশি না। ফলে সব থেকে সস্তার এই যে ট্রেন, সেই ট্রেনে চলার কিন্তু একটা মজা ছিল। অনেকেই মানে সারাটা দুপুর হয়তো বাইরের দৃশ্য দেখতে দেখতে দিব্যি কেটে যেত, আর ট্রেনের দুলুনিতে ঘুমের একটা আমেজ থাকতো। বড় মজার জীবন ছিল ট্রেন যাত্রা। এবং এই ট্রেন যাত্রা নিয়ে যে কত সিনেমা হয়েছে ভাবা যায় না। দ্য ট্রেন হয়েছে রাজেশ খান্নার, তারপরে ধরুন দ্য বার্নিং ট্রেন হয়েছে, তারপর কুলি হয়েছে অমিতাভ বচ্চনের, যেটা ট্রেনকে নিয়ে গল্প, ইত্যাদি ইত্যাদি। ট্রেন নিয়ে অসংখ্য সিনেমা হয়েছে, এবং সিনেমার মধ্যে ট্রেনের একটা দৃশ্য থাকবেই, এটা বাংলা ছবিতেও একটা ব্যাপার স্যাপার ছিল। ফলে আমাদের এই ট্রেন চলাচলের যে একটা মাধ্যম, যেটা আজকেও ভারতবর্ষে তো ম্যাক্সিমামই দরিদ্র, তাতে চলার মাধ্যম কিন্তু এই রেলগাড়ি বা ট্রেন। সুতরাং লং লিভ দ্য রেলওয়েজ।